আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে। নির্বাচনের যখন আর মাত্র 4-5 দিন বাকি, তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে। যমুনার সামনের জায়গা সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা নাকি নেমে এসেছেন। বেশিরভাগ সংবাদ মাধ্যমে এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন, মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না। হাজারে হাজারে এরা নেমে এসে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন, নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, ছবি ভিডিও দেখেছেন। জল কামান দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে লাঠিচার্জ করে কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না। মানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের 4-5 দিন বাকি থাকতে, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে, বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক এক রকমের সাজানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতিটাকে বেশ গরম করে তুলতে। এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি, সে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে। এক রকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা। রাত থেকে, গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন ওসমান হাদির পরিবারের সদস্য, মানে পরিবারের ভাই বোনকে তো 2 কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি। পরিবারের সদস্য বলতে ওসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা আবার বলেছেন তাদের এই লাগাতার অবরোধ ছেড়ে তারা কিছুতেই যাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনূস বেরিয়ে এসে বলবেন যে জাতিসংঘ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে। মানে ওসমান হাদির সহকর্মী, ওসমান হাদির স্ত্রী একদমই বিশ্বাস করেন নাই। সরকার ওই যে একটা চার্জশিট দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের কোনো ওয়ার্ড কাউন্সিলর তিনি অর্থ দিয়ে ছাত্রলীগের কোনো এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন, এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যাকারীকে ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে, এতে তারা কনভিন্স না। তারা একেবারেই বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে তারা হত্যা করিয়েছে, কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে, একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে। এর মতলবটা কি? মতলব খুঁজতেই হবে, কারণ গত 16-17 মাসে এটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে এই সরকার না চাইলে সরকারি কর্মচারীদের এই সময়ে রাস্তায় নেমে আসার সাহসী করবার কথা না। দেখেন, পে কমিশনের বিষয়টা নিয়ে সরকার একদম ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের খেপিয়েছে, সরকারি কর্মচারীদের খেপিয়েছে এবং রাজপথে একটা আন্দোলনের ব্যবস্থা সাজিয়েছে। কেমন? গত বছর জুলাইয়ে সরকার ঘোষণা দিল 6 মাসের
মধ্যে তারা পে কমিশন বাস্তবায়ন করবে। এ দফায় প্রায় এ খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে এলো যে সরকার যাওয়ার আগেই পে কমিশন, নবম পে কমিশন তারা বাস্তবায়ন করে যাচ্ছে। হঠাৎ করেই এরপর তারা ঘোষণা দিল যে তারা এই কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার বলেন, যে সরকার কিনা বন্দর বিক্রি নির্বাচিত সরকারের জন্য রাখছে না, চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন, একের পর এক যুদ্ধ বিমান কেনা কিংবা 25টা বোয়িং বিমান কিনে ফেলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে, কোনো কিছু নির্বাচিত সরকারের জন্য রাখছে না, তারা কিনা নবম পে কমিশন বাস্তবায়নটা ঝুলিয়ে রাখলো যে এটা নাকি নির্বাচিত সরকার এসে করবে। আরো আশ্চর্যের বিষয়, অর্থ উপদেষ্টা সম্প্রতি এটাও বলেছেন যে অর্থের ব্যবস্থাও নাকি অন্তর্বর্তী সরকার করে গেছেন যাতে নির্বাচিত সরকার এসেই এটা বাস্তবায়ন করতে পারেন, কিন্তু তবু তারা বাস্তবায়ন করবেন না। এখন যারা আন্দোলনে নেমেছেন তারা প্রথম আলো পত্রিকায় দেখবেন যে যেই আন্দোলনকারীরা এরা নাকি সরকারি কর্মচারী, তারা নাকি পুলিশের বাধা, লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল সব মানে একেবারে প্রতিরোধ করে যেভাবে তারা আন্দোলন করছেন, প্রায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ছে, মানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেভাবে স্লোগান দিচ্ছেন, মানে কয়েক মাস অপেক্ষা করবেন না, প্রয়োজনে আজ পুলিশের গাড়ির সামনে মরে যাবেন, এমন যে একটা পরিস্থিতি নিয়েছেন এই আন্দোলনকারীরা, সাধারণ নাকি তারা কর্মচারী। তারা বলছেন, প্রথম আলোতে লিখছে যে তারা বলছেন তারা জানেন একটা দলের আপত্তির মুখে সরকার পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না। তাহলে বোঝেন কোন দলের আপত্তির মুখে সরকার বাস্তবায়ন করতে পারছে না। এই নাটকটা যে সাজানো হয়েছে এর ফলাফলে তার মানে এক হতে পারে এই আন্দোলন আরো মারমুখী হয়ে উঠতে পারে, পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধে যেতে পারে যে নির্বাচনের আগে সরকারি কর্মচারীরা বলতে পারেন যে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না কারণ তাদের সহকর্মীদের গায়ে হাত উঠেছে। অথবা হতে পারে যে পক্ষটি আপত্তি করে নাই, মানে আর একটা পক্ষ আপত্তি করবে কেন বলুন তো, অন্তর্বর্তী সরকার যদি এর অর্থের সংস্থান করেই রেখে যান তাহলে যে সরকারি ক্ষমতায় আসবেন সে সরকার এসে তো আরো জনপ্রিয়তা পাবেন যে তাদের সময়ে নবম কমিশন বাস্তবায়িত হয়ে গেছে, তারা আসা মাত্র। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার এই সময়ে নবম পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না, এবং এর মানে দাঁড়াচ্ছে এই যে এই কর্মচারীদেরকে এখন যদি অপর পক্ষ এসে বলে দেন যে তারা সরকারে আসলে তারা নিশ্চিতভাবে নবম পে কমিশন বাস্তবায়ন করবেন, তাহলে তো খেলা ঘুরে গেল। তাহলে সকল সরকারি কর্মচারীরা যারা লাখে লাখে সংখ্যায় বাংলাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের এক রকমের সরাসরি সমর্থন তার মানে তখন অপর পক্ষটি পাবে। মানে এই যে সাধারণ কর্মচারীরা, মানে সাধারণ ছাত্রছাত্রীদের অনেক আন্দোলন তো আমরা দেখেছি, কাজে এই যে সাধারণ কর্মচারীরা নেমেছেন, প্রথম আলোতে শুধুমাত্র দেখছি যে তাদের কাছে একটা ব্যানার ছিল, যেই ব্যানারে তারা সাধারণ কর্মচারী দাবি আদায় পরিষদ নামের এক ব্যানার নিয়ে তারা নেমেছেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনে এসেছেন তারা তার মানে কোন পক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষটি তাদেরকে নামিয়েছে অপর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে, সেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে। মতলবটা কি, যমুনার ভেতর কি ষড়যন্ত্র চলছে যমুনার সামনে এ নাটক সাজাতে, এবং এতে একদিকে যেমন নির্বাচনের ফলাফল পুরোপুরিভাবে এখন যদি এসে সংহতি প্রকাশ করেন একটি পক্ষ তাদের পক্ষে চলে যেতে পারে, অপরদিকে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ইউনূস সরকারই যদি বেরিয়ে বলেন যে নবম কমিশন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি, তাহলেও এই যে একটি পক্ষ সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি চাইছিলেন না, এটা যদি প্রমাণ হয়ে যায় এবং এর বিপরীতে ইউনূস সরকার তাদের পাশে এসে দাঁড়ান, তাহলেও কেল্লা ফতে ইউনূস সরকারের জন্য। এরপরে নির্বাচন হলো কি হলো না, নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তর করলেন কি করলেন না, এই উপদেষ্টা পরিষদে যদি মাসের পর মাস যমুনায় বসে সরকার চালিয়ে যান,
কোনো অসুবিধা নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি, তারা আছেন রাস্তায়। অন্যদিকে দেখেন ইনকিলাব মঞ্চের রাস্তায় নামার ব্যাপারটা। ইনকিলাব মঞ্চ জানুয়ারি মাস থেকেই বারবার রাস্তায় নেমেও কোনো ফল পাচ্ছে না, কারণ সরকার অন্যদিকে তার ভাইকে বোনকে, মানে হাদির মৃত্যুর পর তো আমি দেখলাম যে এই পরিবারের সবাই নেতা, আমরা দেখলাম ভাইও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনকে ভাইকে সরকারের খুশি করে ফেলা হয়েছে। একমাত্র ইনকিলাব মঞ্চের এই যে জাবের জুমা, মানে হাদির যে একেবারে সহকর্মী, দল তো আর বিশেষ কোনো বড় নয়, তারা আর হাদির স্ত্রী, তারা এখনো বিচার চাইছেন। তারা কয়েক দফায় কিন্তু নেমেছেন রাস্তায়, তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে, নানা জায়গায় এর মধ্যে সভা সমাবেশ সবই হয়েছে। সরকার কর্ণপাত তো করেই নাই, সরকার একরকম সম্পূর্ণ তো মিডিয়া ব্ল্যাকআউটের ব্যবস্থা করেছে। মানে হঠাৎ করে দুদিন ধরে লাগাতার অবরোধ চললে কোনো এক কোনায় হঠাৎ খবর দেখবেন, তারপর যদি ইনকিলাব মঞ্চের পেজে যান তখন দেখবেন সারা দেশব্যাপী এরা লাগাতার কর্মসূচি চালাচ্ছেন, কিন্তু সরকার একদম এদের কোনো দাবির দিকে আর সাড়া দিচ্ছেন না, কারণ সরকারের যা দেওয়া নেওয়ার সব হয়ে গেছে। কাজে এখন আর যে ইউনূস হাদির জানাজায় গিয়ে বলে এসেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করতে হবে, তারপর যেই রিজওয়ানা হাসান, যেই আসিফ নজরুল বলেছিলেন 7ই জানুয়ারির মধ্যে তারা বিচার প্রক্রিয়া শুরু করবেন, কারো মুখ দিয়ে আর কোনো কথা নাই। এরা গিয়ে বসেছেন আবার যমুনার সামনে, এবং এই যে তারা বলছেন লাগাতার আন্দোলনে তারা থাকবেন যতক্ষণ জাতিসংঘের তদন্তের ব্যবস্থা না করা হবে। তাদের এই দাবির যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ তারা দেখেছেন ইউনূস চেয়েছেন আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একটা প্রতিবেদন, আনঅফিসিয়াল অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে দিয়েছেন জাতিসংঘের ভলকার টুর্ক তার বন্ধু ইউনূসকে। কাজেই হাদির পরিবার, হাদির বন্ধু বান্ধব তো ভাবতেই পারেন যে ইউনূস চাইলেই জাতিসংঘের তদন্ত হতে পারে, এবং নিশ্চয়ই হতে পারে, কিন্তু এ বিষয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে হাদির এই মানে তদন্ত যাতে জাতিসংঘকে দেওয়া হয় এই লাগাতার অবস্থানের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির যে নেতা এখন হাদির আসনে দাঁড়িয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। দেখেন জামায়াতে ইসলামী মানে নাসির উদ্দিন পাটোয়ারিদের যে মানে মূল সংগঠন, সেই জামায়াতে ইসলামী যে ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহারের মলাটে তারা ছবি দিয়েছে তাদের 3 শহীদের, এক আবরার ফাহাদ বুয়েটের, 2 আবু সাইদ 2024-এর রংপুরের শহীদ, অন্যদিকে আরেকজনের ছবি তারা দিয়েছে, সেটা হাদির ছবি। এখন হাদির স্ত্রী, হাদির দল লাগাতার অবস্থানে থাকলে জামায়াতে ইসলামীর কি সেখানে এসে যোগ দেওয়া যুক্তিসঙ্গত নয়? তারা কি সেখানে যোগ না দিয়ে পারবে? নাসির উদ্দিন পাটোয়ারি যে এসে যোগ দিয়েছেন, এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রত্যেকে আঙুল তুলেছিলেন ঢাকা 8-এর মির্জা আব্বাসের দিকে, যে মির্জা আব্বাসী হাদিকে হত্যা করিয়েছিলেন। তাদের মনে সন্দেহ আসলে বিএনপিকে ঘিরে। ওই যে পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসির উদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? দেখেন, যাই ঘটুক না কেন, ক্ষমতার চাবিকাঠি ইউনূস সরকারের হাতে রাখার ব্যবস্থা নিশ্চয়ই যমুনার সামনের এই নাটকগুলো দিয়ে হচ্ছে। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো আশঙ্কা ছাড়া পুলিশের বিরুদ্ধে নাম, পরিচয়, চেহারা খুলে এমন আন্দোলন গড়ে তুলছেন নির্বাচনের আর 4 দিন বাকি থাকতে। মনে রাখবেন, এই কোনো আন্দোলন নাটকের একটিও কারো সরাসরি নির্দেশ ছাড়া, কারো রাজনৈতিক ফায়দা ছাড়া এই সময়ে ঘটতেই পারে না।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদল অনেক দেখা গেছে, কিন্তু বর্তমানে যে তথাকথিত ইউনূস সরকার ক্ষমতা দখল করে বসে আছে, তাদের কর্মকাণ্ডকে কেবল প্রশাসনিক ব্যর্থতা বা দুর্নীতি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। এটি যেন রাষ্ট্রের মূলে এক ভয়ঙ্কর আঘাত। আপনি ভাবুন, নির্বাচনের মাত্র 3 দিন আগে তারা আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছে। নির্বাচনের 2 সপ্তাহ আগে তারা জাপান এবং চীনের সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তারা বিমান কিনছে, তারা অস্ত্র কিনছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশকে একদম দেউলিয়া করে রেখে তারপরে তারা যাচ্ছে হাইকোর্টের নির্দেশ অমান্য করে বন্দর তুলে দিচ্ছে। একটি অবৈধ সরকার যখন কোনো ম্যান্ডেট ছাড়া দেশ পরিচালনার নামে লুটপাটের রাজত্ব কায়েম করে, তখন তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ সেটা ফুটে ওঠে রাষ্ট্রীয় সম্পদ চুরির নকশায়। আর এই মুহূর্তে সেই ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে আমাদের আকাশপথ বা বেসামরিক বিমান চলাচল খাত, বা বলতে পারেন বিমান। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো কেবল কিছু ভুল নীতি বা অব্যবস্থাপনা, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন এক ভয়ানক চিত্র, যেখানে রাষ্ট্রকে দেউলিয়া করে ব্যক্তিগত পকেট ভারী করার এক নিখুঁত আয়োজন সম্পন্ন হয়েছে। এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমান এবং বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আকিস সাহেবের সুপুত্র শেখ বশির উদ্দিন, এবং তার পেছনে সেই অদৃশ্য শক্তি যারা বিমানকে গিলে খাওয়ার পায়তারা করছে। কি দিয়ে শুরু করব বলুন? শুরু করি, চলুন সেই বিতর্কিত বোয়িং উড়োজাহাজ ক্রয়ের ঘটনা দিয়ে। বিষয়টি শুনলে যে কোনো বিবেকবান মানুষের পিলে চমকে যাওয়ার কথা। শেখ বশির উদ্দিন যুক্তরাষ্ট্রে বসে বোয়িং এর সঙ্গে এমন এক বিশাল চুক্তি করলেন যার বিন্দু বিসর্গও জানতো না খোদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভাবা যায়, যে প্রতিষ্ঠানটি এই উড়োজাহাজগুলো চালাবে, যাদের ঘাড়ে ঋণের বোঝা চাপাবে, তাদের কোনো বোর্ড মিটিং নেই, ফ্লিট প্ল্যানিং নেই, অথচ হাজার হাজার কোটি টাকার অর্ডার প্লেস হয়ে গেল। এর চেয়েও বড় ভয়ের জায়গা হলো এই চুক্তির বিপরীতে থাকবে রাষ্ট্রীয় গ্যারান্টি, অর্থাৎ দিন শেষে এই বিপুল ঋণের দায়ভার গিয়ে পড়বে আমার আপনার মতো সাধারণ করদাতার উপর। আন্তর্জাতিক এভিয়েশন বাণিজ্যে একটি উড়োজাহাজ কেনা মানে হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। রুট ম্যাপ কি হবে, যাত্রী চাহিদা কেমন, মেইনটেনেন্স খরচ থেকে আসবে, এসব হাজারো সমীকরণের সমাধান। অথচ এখানে কোনো সমীকরণ নেই, আছে কেবল তাড়াহুড়া করে চুক্তি সই। মানে কেন, কত টাকা পেয়েছেন বশির আর রজার খলিল বলেন তো এই বিমান কেনার থেকে? আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই উড়োজাহাজগুলো কি আসলেই দেশের প্রয়োজনে কেনা হচ্ছে, নাকি এর পেছনে কমিশন বাণিজ্যের কোনো বড় খেলা আছে? বোয়িং চুক্তির পরপরই দেশে ফিরে সেই ভদ্রলোকের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হওয়া এবং পরবর্তীতে বিমানের চেয়ারম্যানের পদ দখল করা, এই পুরো সিকোয়েন্সটা কি কাকতালীয়? মোটেও না, বরং এটি একটি সুপরিকল্পিত ছক। এই ছকটা যে কত গভীর তা বোঝা যায় যখন আমরা স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দিকে তাকাই। পৃথিবীর কোন সভ্য দেশে কি এমন নজির আছে যে একজন ব্যক্তি একই সাথে রাষ্ট্রের নীতি নির্ধারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আবার নিজেই ব্যক্তিগত এয়ারলাইন্স ব্যবসার মালিক? শেখ বশির উদ্দিন একদম এই 3টে কাজ একাই করে দেখিয়ে দিচ্ছেন। তিনি যখন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে নীতি নির্ধারণী চেয়ারে বসে আছেন, ঠিক তখনই তিনি নিজের নামে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যক্তিগত এয়ারলাইন্স ব্যবসায় নেমে পড়েছেন। শুধু তাই নয়, নিয়ন্ত্রক সংস্থা বা বেবি চকের উপর প্রভাব খাটিয়ে নিজের ব্যবসার পথ সুগম করেছেন। এবং শোনা যাচ্ছে যে বিমান বাংলাদেশের এমডির সাথে তার এই বিমান ক্রয় নিয়ে এসব নিয়ে বনিবনা হয়নি বলে বিমানের এমডি কে সরিয়ে দিয়েছেন, যদিও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ একটি 11 বছরের মেয়েকে নির্যাতন এবং তার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করানোর, শিশু শ্রম করানোর এবং তাকে ভয়ঙ্কর ভাবে নির্যাতনের যে ছবি, যে ভিডিও চিত্র আমরা দেখেছি তা ভয়ঙ্কর। সুতরাং তাকে হয়তো এই কারণে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাকে এই কারণেও নাকি অ্যারেস্ট করা হয়েছে যে তিনি এই রাষ্ট্রীয় খরচে এত বড় বিমান কেনার, বিমান ক্রয়ের বিরুদ্ধে ছিলেন। এটা তো আর গোপন কোনো বিষয় না যে তিনি বিমানের চেয়ারম্যান হয়ে বশির উদ্দিন
এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যা প্রকারান্তরে তার বা তার ঘনিষ্ঠজনদের ব্যক্তিগত ব্যবসার সুবিধা করে দিচ্ছে। আপনি কি শুধু নৈতিক স্খলন বলবেন? এটা তো ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন। শেখ হাসিনার আমলে যদি এটা হতো, যদি এই ঘটনা আমরা জানতে পারতাম, তাহলে আমরা কি করতাম? বসে থাকতাম নাকি ফাটিয়ে ফেলতাম ফেসবুক আর পত্রপত্রিকা? প্রথম আলো তো রিপোর্ট করতো, এমন রিপোর্ট যে রিপোর্টের মা বাপ নাই। ডেইলি স্টার মানে করতে হচ্ছে ইনভেস্টিগেটিভ জার্নালিজম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্রটি আরো স্পষ্ট হয় যখন থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং ইস্যুটিতে চোখ রাখেন। যদি আপনি ঐতিহাসিকভাবে এবং সক্ষমতার বিচারে দেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করে আসছিল বিমান, এটি বিমানের আয়ের অন্যতম প্রধান উৎস। থার্ড টার্মিনালকে কেন্দ্র করে বিমান ইতিমধ্যেই শত শত কোটি টাকা বিনিয়োগ করে যন্ত্রপাতি কিনেছে, প্রস্তুতি নিয়েছে। অথচ শেখ বশিরউদ্দিন চেয়ারম্যানের আসনে বসার পর থেকে বিমানের এই সোনার ডিম পাড়া হাঁসটিকে জবাই করার আয়োজন শুরু করেন। তিনি বিমানের হাত থেকে এই লাভজনক কাজটি ছিনিয়ে নিয়ে একটি তৃতীয় পক্ষ বা বিদেশি কোম্পানিকে দেওয়ার পায়তারা করছেন। জাপানের জাইকা যখন এই টার্মিনাল নির্মাণে অর্থায়ন করেছে এবং তাদের সাথে একটা বোঝাপড়া ছিল, তখন সেই আলোচনাকে ব্যর্থ করে দিয়ে হঠাৎ করে অন্য পক্ষকে এখানে ঢোকানোর মরিয়া চেষ্টা কেন করছেন বশিরউদ্দিন বলেন তো? শোনা যাচ্ছে সেই তৃতীয় পক্ষের সঙ্গে উপদেষ্টার প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যবসায়িক স্বার্থ জড়িত, অর্থাৎ রাষ্ট্রের প্রতিষ্ঠানকে পথে বসিয়ে নিজের পকেটের লোক দিয়ে ব্যবসা করানোই এই সংস্কারের আসল উদ্দেশ্য। প্রতিটি ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিটি ক্ষেত্রে একই কাজ করছেন, শুধু বিমান নয়। পরিস্থিতি আরো ঘোলাটে হয় যখন আমরা বিমানবন্দর লিজিং এবং তথাকথিত ওপেন টেন্ডার প্রক্রিয়ার দিকে তাকাই। জাতীয় নির্বাচনের ডামাডোলের ঠিক আগ মুহূর্তে যখন স্বাভাবিকভাবেই বড় কোনো নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, সরকার যখন আসলে সরকার নয়, নির্বাচন কমিশন আসলে যখন সরকার, ঠিক তখনই তড়িঘড়ি করে বিমানবন্দরের জমি এবং কমার্শিয়াল স্পেস লিজ দেওয়ার জন্য আইন এবং বিধিমালা পরিবর্তনের এই উন্মাদনা কেন শুরু করেছেন তিনি বলেন তো? ওপেন টেন্ডারের নামে আসলে কি হতে যাচ্ছে? অনেকে বলছেন এটি মূলত আইওয়াস। ভেতরের খবর হলো একটি নির্দিষ্ট বিদেশি সিঙ্গেল কোম্পানিকে টার্গেট করে এই পুরো আয়োজন সাজানো হয়েছে। এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে যাতে টেন্ডার ডাকার পর ওই কোম্পানি বিপুল অঙ্কের অগ্রিম টাকা দিয়ে দেশের প্রধান বিমানবন্দরগুলোর সমস্ত বাণিজ্যিক নিয়ন্ত্রণ একচেটিয়াভাবে দখল করতে পারে। 2010 সালের আগে নিরাপত্তার স্বার্থে যে ওপেন টেন্ডার পদ্ধতি বন্ধ করা হয়েছিল, আজ হঠাৎ কেন কোন জাদু বলে তা আবার নিরাপদ হয়ে গেল বলেন তো? এর ফলে কি আমাদের বিমানবন্দরগুলো চোরাচালানার অবৈধ অর্থের অভয়ারণ্যে পরিণত হবে না মনে করছেন? জাতীয় নিরাপত্তা কি এর ফলে চরম ঝুঁকির মুখে পড়বে না? যে তাড়াহুড়ো করে রুলস অফ বিজনেস আর সাংবিধানিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিধিমালা পাশ করানোর চেষ্টা চলছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডাল মে কুচ কালা নেহি, পুরা ডালটাই কালা। আইনি কাঠামোর এই যথেচ্ছ পরিবর্তন কেবল বিমানবন্দর লিজিং এর মধ্যে সীমাবদ্ধ নেই। ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তন এবং বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ সংশোধনের প্রক্রিয়াটিও একই সূত্রে গাঁথা। রাতের আধারে গেজেট প্রকাশ করে হাজার হাজার ট্রাভেল এজেন্সিকে পথে বসিয়ে দিয়ে গুটি কয়েক সিন্ডিকেটের হাতে পুরো বাজার তুলে দেওয়ার যে নীল নকশা করা হয়েছে, তা সাধারণ মানুষের চোখের আড়ালে এক ভয়ানক ডাকাতি। টিকিটের দাম কমানোর গাল ভরা বুলি আউড়ে আসলে জনগণের পকেট কাটার বন্দোবস্ত পাকাপোক্ত করা হয়েছে। আইকাও কমপ্লায়েন্স বা আন্তর্জাতিক মানদণ্ডকে তোয়াক্কা না করে কেবল নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে আইন বদলানো কোনো সুস্থ প্রশাসনিক কাজ হতে পারে না। এখন যদি আমরা পুরো চিত্রটাকে এক করে দেখি, তবে কি দেখা যায়? বোয়িং ডিল থেকে শুরু করে চেয়ারম্যানশিপ দখল, থার্ড টার্মিনাল থেকে বিমানকে হটিয়ে দেওয়া, নিজের এয়ারলাইন্স ব্যবসা খোলা, আর সবশেষে আইন পাল্টে বিমানবন্দর লিজ দেওয়া, সবকিছু এক সুতোয় গাঁথা, এবং সবকিছু করছে রাজার খলিল আর এই শেখ বশিরউদ্দিন আকিজের সুপুত্র। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং রাষ্ট্রকে তারা খুবলে খুবলে খাচ্ছে। ইউনূস সরকার যে সংস্কারের কথা বলে ক্ষমতা এসেছিল, তার আড়ালে চলছে দেশকে দেউলিয়া করে দেওয়ার আয়োজন। শেখ বশিরউদ্দিন এখানে কেবল একজন ব্যক্তি নন, তিনি এই লুটেরা তন্ত্রের প্রতীক। সব উপদেষ্টাদের এখানে ভাগ আছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা, জাতীয় নিরাপত্তাকে নিলামে তুলে দেওয়া, মানে ব্যক্তিগত সাম্রাজ্য গড়া। তাদের এই অপতৎপরতা রুখবে কে বলুন? কেউ নেই তো দেখার, কেউ নেই তো রুখার। তারেক রহমান কিংবা শফিকুর রহমান দুজনেই তো মুচলেকা দিয়ে বসে আছেন ক্ষমতায় যাওয়ার আগেই, তাই না? নির্বাচন হোক বা না হোক,
ক্ষমতা তারা পাবে এবং এই চিন্তায় তারা সবার আগে বসে আছে, আমরা রাজি বলে বসে আছে। এই তো অবস্থা। ভালো থাকবেন সবাই।